আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো কারক ও বিভক্তি, যেটা নিয়ে অনেক প্রশ্নই কিন্তু এসে থাকে। তো আমরা কারক বিভক্তি নির্ণয়ের আগে চলুন দেখে নেওয়া যাক কারক কাকে বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই আসলে কারক বলে। একদম সহজ কথা। চলে আসি কারকের প্রকারভেদে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, অর্থাৎ 6 ধরনের কারক কিন্তু আমরা বাংলা ব্যাকরণে দেখতে পাই। এবারে আমরা একটা বাক্য বলবো যে একটা বাক্যের মধ্যে 6 ধরনের কারকের উদাহরণই একদম ফুটে উঠবে। বেগম সাহেবা প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। বেগম সাহেবা ক্রিয়ার সঙ্গে কর্তার সম্বন্ধ, তিনি হচ্ছেন কর্তৃকারক। চাল দিতেন তিনি, তো চাল এটা যদি বলি ক্রিয়ার সঙ্গে, আমি যদি কর্মের যে সম্বন্ধটা, তিনি কি দিতেন, চাল দিতেন, কি দিয়ে প্রশ্ন করলে। এখন আমি একটা শর্টকাট বলে দিই, যখন আমরা কে বা কাকে এটা দিয়ে প্রশ্ন করছি তখন কর্তৃকারক চলে আসছে। কি দিয়ে প্রশ্ন করছি ক্রিয়াকে, যে কি দিচ্ছেন, তখন কর্মকারক চলে আসছে। কি দ্বারা বা কিসের মাধ্যমে দিচ্ছেন, হাতের দ্বারা কিন্তু তিনি দিচ্ছেন, নিজ হাতে, তাহলে এটা কি, এটা হচ্ছে করণকারক। কাদের দিচ্ছেন, গরিবদের দিচ্ছেন, এটা হচ্ছে সম্প্রদান কারক। এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত পড়বো যে এখানে আবার কিছু পার্থক্য আছে, যে সত্য ত্যাগ করতে হয় যখন সম্প্রদান কারকটা আমরা দেখতে পাই। সত্য ত্যাগ করা বলতে বোঝায় যে ধরুন আপনি ভিক্ষুককে ভিক্ষা দিয়েছেন, আপনি তো এটা একদম তাকে চিরতরেই দিয়ে দিয়েছেন। আপনি কি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আবার ওই টাকাটা নিবেন তার কাছ থেকে? সেটা তো নিবেন না। কিন্তু ধরুন আপনি আপনার বন্ধুকে একটা বই দিলেন, সেটা তো আপনি বন্ধুর কাছে উপহার হিসেবে দিতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি তাকে ধার হিসেবে দিয়ে থাকেন, আপনি তো আবার তার কাছ থেকে সেটা নিয়ে নিবেন। তো এটা কিন্তু সত্য ত্যাগ করে দিয়ে দেয়া না, তাকে চিরতরে দিয়ে দেয়া না, এরকম। তো যখনই চিরতরে দিয়ে দেওয়ার ব্যাপারটা আসে তখন হচ্ছে সম্প্রদান কারকের সম্পর্ক আমরা দেখতে পাই। এখন আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি কোথা থেকে দিয়েছেন, ভাড়ার থেকে, এটা হচ্ছে অপাদান কারক। এবারে আসি যে কখন দেন তিনি, কখন দিয়েছেন, প্রতিদিন তিনি দিয়েছেন, এটা হচ্ছে অধিকরণ কারক। এবারে আসি বিভক্তি। বাক্যে একটা শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় বা সম্পর্ক ঘটানোর জন্য যে বর্ণগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা বলছি বিভক্তি। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে ছাদে, ছাদ কিন্তু মূল শব্দটা, এটার সাথে এ বসছে। এখন এই যে মা, যখন কোনো কিছু বসে না তখন আমরা ওটাকে বলি শূন্য বিভক্তি। শিশুকে, শিশু কিন্তু শব্দটা, তার সাথে কে বসলো, কে হচ্ছে এখানে বিভক্তি। চাঁদ, কিছু বসেনি, এখানে শূন্য বিভক্তি। এগুলো হচ্ছে বিভক্তি হিসেবে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে এখানে এগুলো যুক্ত হলো। শূন্য বিভক্তি অথবা এটাকে অবিভক্তিও বলা হয়ে থাকে। এরা হচ্ছে এবং অন্য যে আরো বিভক্তিগুলো দেখতে পাচ্ছি, এ, অন্তস্থ, তে, কে, রে, র, এরা, এটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত আছে। আমরা দেখতে পাবো এমন আরো কিছু উদাহরণ, যেমন এখানে দ্বারা, দিয়া, হতে। আমরা অব্যয় যখন পড়েছি, অব্যয়ের সঙ্গে আমরা বেশ কিছু মিল পাবো, যে বিভক্তিতেও পাচ্ছি, অব্যয়ও পাচ্ছি। বাংলা শব্দ বিভক্তির প্রকার ভেদে আসা যাক এবার। সহজ কথায় প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত এই 7 ধরনের বিভক্তি আমরা দেখতে পাই, বাংলা শব্দ বিভক্তি। এবারে বিভক্তির আকৃতি নিয়ে, অর্থাৎ বিভক্তিটা কি আসলে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এক বচন আর বহু বচনে বিভক্তিটাকে আমরা দুই ভাবে দেখতে পাই। প্রথমা বিভক্তি শূন্য, ওটাতে কিছু নাই, ওটা হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে, এ, রে, এটার বহু বচন হচ্ছে কি বসবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। আমরা আসলে এগুলোই পাবো, এগুলো খুব কম আমরা ব্যবহৃত হতে দেখবো। চতুর্থী বিভক্তি, এটা হচ্ছে আসলে দ্বিতীয়ার মতোই, অর্থাৎ দ্বিতীয়াতেও যা বসেছে এখানে, যেমন কে, রে, এ, রে, এই চতুর্থীতেও আসলে একই জিনিসই বসে। দ্বিতীয় আর চতুর্থী বিভক্তির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই সত্যিকার অর্থে। পঞ্চমী হচ্ছে হইতে বা হতে, থেকে, চে, এ ধরনের। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এর। সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্তস্থ, অ, তে, এতে। এবারে আসি আমরা বিভক্তিটা কিভাবে যোগ করা হয় সেই নিয়মগুলো নিয়ে। অপ্রাণী বা ইতরবাচক শব্দের বহু বচনে রা যুক্ত হয় না। যেমন ইতরবাচক বা অপ্রাণীর কথাই যদি বলি, যেমন রা, আমরা কি কখনো বলি যে কলমরা, কিংবা আমরা কি বলি যে টেবিলরা? আমরা এখানে কি বলি, কলমগুলো, টেবিলগুলি, এ ধরনের। গরুগুলি, গরুরা, এটা তো আমরা বলি না। অপ্রাণীবাচক শব্দের পরে কে বা রে বিভক্তিটা হয় না, শূন্য বিভক্তি হয়। যেমন কলম দাও, এখানে তো বলতে পারি না যে কলমকে দাও বা কলম রে দাও, এটা তো হয় না। এরকম এগুলো আসলে আমরা অনেকটা আমাদের কমন সেন্স থেকেই বুঝতে পারি, তারপরেও আমরা নিয়মগুলো একটু শিখে নিব। স্বরান্ত শব্দের পরে এ বিভক্তির রূপ হয় অন্তস্থ অ বা এ। আচ্ছা, এটা সহজ কথাই হচ্ছে এ স্থানে
তে বিভক্তিও যুক্ত হতে পারে। সহজ কথায় যখন এ থাকছে যে মা যোগ এ স্বরান্ত শব্দের পরে এখানে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মায়ে। পানি যোগ তে এটা হয়ে যাচ্ছে পানিতে। আচ্ছা, অকারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের পরে প্রায় রা স্থানে কি হচ্ছে, এরা হয়ে যাচ্ছে লোকরা। এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লোকেরা। এবং ষষ্ঠী বিভক্তির র এর জায়গাতে হয়ে যাচ্ছে এর, মানুষ, এটা মানুষের, এমন হয়ে যাচ্ছে। কিন্তু অকারান্ত, আকারান্ত এবং একারান্ত যেগুলো, সেটা রযুক্ত হয় না। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে অকারান্ত, আকারান্ত, যে অকারান্ত, আকারান্ত এবং একারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠীর এক বচনে সাধারণ র যুক্ত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর এই যুক্তিটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। মামার, মামা এর নয়, এরকম। ছেলের, ছেলে এর, এমন নয় জিনিসটা। এ সুতায় কাপড় হয় না, সুতা এখানে কোন বিভক্তি রয়েছে মাত্র পড়িয়েছি আমি এটা। এবারে চলে যাচ্ছি কর্তৃকারকে, কারকের প্রকারভেদে। বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদ যে ক্রিয়া সম্পন্ন করে। সহজ কথায় কে দিয়ে যদি আমি বলি যে কে করেছে কাজটা, মেয়েরা ফুল তোলে, কারা তোলে? মেয়েরা। এটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, এই দুইটা জিনিস বোঝা খুবই ইম্পর্টেন্ট। কারণ 4 প্রকার মূলত আমরা দেখে থাকি কর্তৃকারককে। তো তার মধ্যে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা আগে আসি, যে নিজে নিজেই ক্রিয়াটা সম্পাদন করে। যেমন ছেলেরা ফুটবল খেলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, এ ধরনের। কিন্তু আরেক সময় আমরা দেখতে পাই যে এখানে মূল কর্তা আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কিন্তু মা শিশুকে দিয়ে দেখাচ্ছে, এমন জিনিসটা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, ছাত্রদেরকে শিক্ষক পড়াচ্ছেন, এরকম। তো আমরা মুখ্য কর্তা হচ্ছে বললাম যখন নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে। কিন্তু যখন হচ্ছে প্রযোজক কর্তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অন্য কারো মাধ্যমে, অন্য কারো প্রযোজনায় কাজটা সম্পন্ন হচ্ছে। প্রযোজ্য কর্তা, মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। একদম সহজ কথায় বলি আমি যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, আলটিমেটলি কাজটা আসলে করছে কে? এখানে গরু করছে, মানে একে দিয়েই কিন্তু কাজটা সম্পাদিত হচ্ছে। ঘাসটা কিন্তু রাখাল খাচ্ছে না, ঘাসটা খাচ্ছে গরু। তো গরু হচ্ছে প্রযোজ্য কর্তা, আর রাখাল এখানে কি কাজটা করাচ্ছে, যে প্রযোজনাটা যিনি করান তাকে বলা হয় প্রযোজক, রাখাল। ব্যতিহার কর্তা, দুটো কর্তা যখন একই ধরনের ক্রিয়া সম্পাদন করে তাদেরকে ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এরকম। কর্তৃকারকের প্রকারভেদের মধ্যে 3 রকমের হতে পারে আবার, সেটা হচ্ছে বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে। বাচ্য হচ্ছে আমরা যেটা আমি বলবো যে ভয়েসের সাথে কিছুটা সম্পর্কিত এই ব্যাপারটা, কিন্তু তারপরে আমরা সরাসরি ওটার সাথে আসলে সম্পৃক্ত করব না, আমরা এখানে আমাদের মতো করে এটা বোঝার চেষ্টা করি। যেমন কর্মবাচ্যের কর্তা, এখানে কি হয়, এখানে কর্মপদ আসলে প্রাধান্য পায়। যেমন কর্মপদ প্রাধান্য পায় বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। কার দ্বারা? কে আসলে এই বাক্যে প্রাধান্য পাচ্ছে? পুলিশ। ভাববাচ্যের কর্তা, এখানে ক্রিয়াটাই আসলে প্রাধান্য পায় বাক্যের মধ্যে, আমার যাওয়া হবে না, এরকম। মানে ক্রিয়ার প্রাধান্য সূচক বাক্য, এখানে যাওয়াটাই কিন্তু মুখ্য। কর্ম কর্তৃবাচ্যের কর্তা, বাক্যে কর্মপদ কিন্তু এখানেও হচ্ছে কর্তৃস্থানীয়। যেমন বাঁশি বাজে, এখানে কিন্তু বাঁশিটাই হচ্ছে মুখ্য। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখছি, যেমন যখন শূন্য বিভক্তি হামিদ বই পড়ে, দ্বিতীয় কে বিভক্তি বশিরকে যেতে হবে, দ্বারা দিয়ে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এরকম। হুমায়ুন আহমেদের দ্বারা হলুদ হিমুক আলো র্যাব রচিত হয়েছে, এরকম। ষষ্ঠী বা র বিভক্তি আমার যাওয়া হয়, এরকম। সপ্তমী বা এ বিভক্তি গায়ে মানে না আপনি মোড়ল, ঘোড়ায় গাড়ি টানে, গরুতে দুধ দেয়, এ অন্তস্থ অতে এগুলো এখানে চলে আসছে। এবারে আসা যাক কর্মকারকে। আমি বলছিলাম যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করছে তাকে হচ্ছে কর্মকারক বলে। যখন আমি কি দিয়ে প্রশ্ন করব, যেমন বাবা আমাকে কি কিনে দিয়েছেন, বাবা আমাকে একটা কলম কিনে দিয়েছেন, তো এই ধরনের। কর্ম 2 প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। এটা আমি অন্য একটা ক্লাসেও বুঝিয়েছিলাম, আবারও বলি। এখানে হচ্ছে বস্তুবাচক যা থাকবে, যখন 2টা কর্ম থাকবে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তো আমি যদি বলি যে কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আর কি দিয়েছেন, কলম দিয়েছেন। তো এখন কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি এখানে, তো যেটা হচ্ছে এখানে প্রাণীবাচক, মানে সেটা হচ্ছে গৌণ কর্ম, আর যেটা হচ্ছে এখানে বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে থাকে, আর
আমি এখানে আরেকটা কথা বললাম যে এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, যেমন গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়েছে আমা থেকে আমাকে, মুখ্য কর্মে বিভক্তিযুক্ত হয়নি। শূন্য বিভক্তিকে আমরা এটাই বলবো যে বিভক্তিযুক্ত হয়নি। কর্মকারক 4 প্রকার। সকর্ম ক্রিয়ার কর্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসিমা ফুল তুলছে। এবারে আমরা যখন দেখছি প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও। এই যে আবারও প্রযোজনার কথা চলে আসছে। সমধাতুজ ধর্ম, খুব এক ঘুম ঘুমিয়েছি। এটা নিয়ে আমি কিন্তু অনেক বিশ্লেষণ করেছিলাম অন্য একটা ক্লাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল মানে ধাতু কিন্তু একই, ঘুম, সেখান থেকেই খুব এক ঘুম ঘুমিয়েছি। উদ্দেশ্য বিধেয়, দ্বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, এবং অপেক্ষিত কর্মপদ থাকলে সেই অপেক্ষিত কর্মটিকে বলা হচ্ছে বিধেয় কর্ম। এত কিতাবি ভাষায় না বলে উদাহরণটা দিয়ে আমি একটু স্পষ্ট করি। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। এখানে আমি কি করছি, যেখানে যেই প্রধান কর্ম কোনটা, দুধ, আর যেখানে হচ্ছে যে একটু অপেক্ষিত কর্ম কোনটা, সেটা হচ্ছে দুগ্ধ, সেটাকে আমরা কি বলছি, বিধেয় কর্ম। হলুদ, এখানে মুখ্যটাকে আসলে কাকে বলি আমরা, হলুদকে বলি, এটাই কিন্তু এখানে উদ্দেশ্য কর্ম। আর আরেকটা কোনটা, যেটাকে বলবো যেটার গুরুত্বটা একটু কম, সেটা হচ্ছে এই কর্মটা হরিদ্রা, এরকম, এটা হচ্ছে বিধেয় কর্ম। সহজ ভাষায় বোঝার জন্য কর্মকারকে বিভক্তির ব্যবহার দেখা যাক। শূন্য বিভক্তি, ডাক্তার ডাকো, কাকে ডাকবে, ডাক্তারকে ডাকবে। আমাকে একখানা বই দাও, কি দিবে, বই দিবে। কে বিভক্তি, তাকে বলো। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। ষষ্ঠীবার অবিভক্তি, তোমার দেখা পেলাম, কিংবা তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা। জিজ্ঞাসিব জনে জনে, এরকম বিপসায়। এবারে আসে যাক করণ কারক। করণ শব্দটির অর্থ দিয়েই কিন্তু আসলে কারকটা প্রকাশ পেয়ে যায়, যেটা মানে হচ্ছে সহায়ক বা উপায় বা যন্ত্র। তো যা দিয়ে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, কাজটা হচ্ছে, সেটা হচ্ছে করণ কারক। যেমন আমরা প্রথম বাক্যের উদাহরণে দিয়েছিলাম যে বেগম সাহেবা ভাঁড়ার থেকে যে চাল দিচ্ছেন গরিবদের, কি হাত দিয়ে দিচ্ছেন চালটা, কি দিয়ে, নীরা কলম দিয়ে লেখে। এখানে উপকরণ কি, উপকরণ হচ্ছে কলম। করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার, যেমন শূন্য বিভক্তি, ছাত্ররা বল খেলে। কি খেলে মানে কি দিয়ে খেলে, এখানে কিন্তু কি খেলে বললে আসলে আসে না। বল মানে কি, বল খেলে মানে কি, মানে বলটা দিয়ে ছাত্রটা খেলছে। তৃতীয় বিভক্তি, লাঙল দ্বারা জমি চাষ হয়। আমরা সবচেয়ে বেশি করণ কারক তৃতীয় বিভক্তিতেই পাবো সাধারণত। লাঙল দ্বারা জমি চাষ করা হয়। মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন। ষষ্ঠী বা অবিভক্তি, আত্মার সম্পর্কই আত্মীয়। সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি, ফুলে ফুলে ঘর ভরেছে, এত সঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এ ধরনের। চেষ্টায় সব হয়, অন্তঃস্থ বিভক্তি, চেষ্টার দ্বারা সব হয়। মানে কি, চেষ্টায় সব হয় মানে তো চেষ্টার দ্বারা সব হয়। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে মানে কি, ফুলের দ্বারাই তো ঘরটা ভরেছে, এটাই তো বোঝাচ্ছে। তবু যেন তা মধুতে মাখা মানে কি, মানে মধু দিয়ে সেটা মাখা। বাতাস জোরে বইছে, এটা কোন কারক, অবশ্যই পারা উচিত। বুলবুলিতে ধান খেয়েছে, কোন কারকে কোন বিভক্তি। বাবা আমাকে ঘটনাটা বলেছেন, মুখ্য কর্ম কোনটা, একটু আগে পড়ালাম কিন্তু মুখ্য কর্ম গৌণ কর্ম। ছেলেটা একটা ছাগল ধরে এনেছে, কোন কারকে কোন বিভক্তি। লোকটা জাতিতে বৈষ্ণব, এটা কোন কারকে কোন বিভক্তি। এবারে আমরা যাচ্ছি সম্প্রদান কারকে। আমি বলছিলাম একদম প্রথমে, যখন সত্য ত্যাগ করে সাহায্য করা হয়, বা ধরুন যখন আমরা মসজিদ মাদ্রাসায় আমরা যখন দান করি, এতিমখানায় যখন আমরা দান করি, এটা কি, আমরা তো একদম সেটাকে দানটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, মানে আমি তো এখান থেকে কিছু চাইবো না, সত্য ত্যাগ করে চিরদিনের জন্য আমি সেটা দিয়ে দিচ্ছি, এরকম। তো সেটাকে হচ্ছে বলা হয় সম্প্রদান কারক। তো এই জন্যই বলছিলাম যে শুধু দিলেই হয় না, দেখতে হবে সেখানে সত্য ত্যাগ করা হয়েছে কিনা, মানে চিরতরে দিয়ে দেওয়া হয়েছে কিনা কোনো দাবি দেওয়া ছাড়া। যদি তা থাকে তাহলে সেটাই হচ্ছে সত্য ত্যাগ, সেটাই হচ্ছে সত্য ত্যাগ এবং সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, গরিবকে কাপড় দাও। গরিবকে কাপড় দিলে তো আপনি আবার বলবেন না যে আমাকে কাপড়টা ফেরত দিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারকের উদাহরণ। সত্য ত্যাগ যদি না করে দেয় তাহলে কর্মকারক হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা যদি দুইটার মধ্যে প্যাঁচ লাগিয়ে না ফেলি, যেমন ধোপাকে কাপড় দাও। এখন ধোপাকে কি কাপড় আমরা দান করে দেই, বা লন্ড্রিতে যখন আমরা কাপড় দিই, আমি তো দান করে দিই না, ওই কাপড়টা তো আমি আবার নিয়ে আসি। কিন্তু আমি যদি একটা ভিক্ষুককে, যার হয়তোবা পরনে একটা ছেঁড়া ফাটা কোনো একটা মানে কাপড়, আমি তাকে কাপড় দিলে সেটা তো আমি আর ফেরত নেব না তার কাছ থেকে। এজন্যই
সপ্তমী বিভক্তি সৎ পাত্রে কন্যা দান করো। তো নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। বেলা যে পড়ে এলো জলকে চল। এবারে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়, যে যখন এই কে বিভক্তিটা আসছে মানে নিমিত্তার্থে কোনো একটা কারণের জন্য, মানে কোনো একটা কারণে, তখন হচ্ছে সেখানে আমরা কি দেখছি, সেখানে আমরা চতুর্থী বিভক্তি দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতে চতুর্থী বিভক্তিই দেখতে পাবো, যেটা আমি বলবো যে আর সত্য ত্যাগ যদি না থেকে থাকে তাহলে সেটা কখনোই সম্প্রদান কারক হবে না। আর অপাদান কারক হচ্ছে কোনো একটা জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত, চ্যুত, গৃহীত, আরম্ভ, জাত, দূরীভূত, রক্ষিত, এগুলো যখন হয়ে থাকে। যেমন ধরুন উৎপন্ন হয়েছে একটা জায়গা থেকে, বা কোন জায়গাটা থেকে এসেছে, বা কোথা থেকে সেটা, কোন জাত থেকে সেটা এসেছে, কোথা থেকে সেটা গৃহীত হয়েছে, এই জায়গাগুলোতেই হচ্ছে আমরা অপাদান কারকের উদাহরণ দেখতে পাবো। তো বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পড়ে, গাছ থেকে। গৃহীত, শুক্তি থেকে মুক্ত মেলে। শুক্তি কি? শুক্তি হচ্ছে আমরা যখন দেখি যে যেই শুক্তি বলতে আমরা মূলত বুঝে থাকি হচ্ছে ঝিনুক, যে যার মধ্যে হচ্ছে মুক্ত পাওয়া যায়। তো শুক্তি থেকে মানে ওখান থেকেই তো আসে। গৃহীত তো সে জায়গা থেকে। জাত, জমি থেকে ফসল পাই, যে জমি থেকে, জাতটা কোথা থেকে আসছে। বিরত, পাপে বিরত হয়, মানে কি, মানে হচ্ছে পাপ থেকে বিরত হও। দূরীভূত, একদম মানে চলে যাওয়া এখান থেকে। দেশ থেকে পঙ্গপাল, কোথা থেকে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। কিংবা আমি যদি বলি যে এ বাংলা থেকে ব্রিটিশরা চলে গেছে, এরকম। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, বিপদের কাছ থেকে, রক্ষার অর্থে। আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে পরীক্ষা শুরু। ভীত, বাঘকে ভয় পায় না কে, এরকম। অপাদান কারকে আরো কিছু বিভক্তির উদাহরণ আমি দেখতে পাই, যেমন শূন্য বিভক্তি, মোটা আলগা ফল গাছে থাকে না। কিংবা দ্বিতীয়তে বাবাকে বড্ড ভয় পাই। চাল থেকে ভাত হয়, পঞ্চমীতে হতে থেকে চেয়ে। ষষ্ঠী যখন রয়ের, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সপ্তমীতে কি আছে, তিলে তৈল হয়। আর আরো দেখতে পাই টাকায় টাকা হয়। এই যে এইটা যখন আমরা বলছি যে তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, এটা নিয়ে আমরা অনেকেই কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়ি যে এখানে কোনটা কোন কারকে কোন বিভক্তি। দেখুন, তিলে তৈল হয়, এটা তারা আসলে কি বোঝায়, মানে কিন্তু বোঝায় যে তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈলটা হচ্ছে। তাই আমি তো এটা পড়েছি, যখন হতে থেকে চেয়ে, যে চ্যুত বিচ্যুত, একটা জিনিস থেকে একটা জিনিস হচ্ছে, এটা কি, এটা হচ্ছে অপাদান কারক। এরকম টাকায় টাকা হয়, এটা মানে কি, এরকম হচ্ছে টাকা থেকেই অন্যান্য আরো টাকার জন্ম নেয়, আরো টাকা হয়, এটা বোঝাচ্ছে। এরকম বিভিন্ন অর্থে অপাদানের ব্যবহার, যেমন স্থানবাচক, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। ধরলাম তিনি সুইডেন থেকে এসেছেন, তিনি আমেরিকা থেকে এসেছেন, এরকম। দূরত্ব জ্ঞাপক, ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারেরও বেশি, এরকম। কোথা থেকে? ঢাকা থেকে। নিক্ষেপ, বিমান থেকে বোমা হামলা হয়েছে, এরকম। কোথা থেকে বোমা হামলা হয়েছে? বিমান থেকে বোমা হামলা হয়েছে। অধিকরণ কারক, ক্রিয়াটা যখন হচ্ছে সেই কাজটা কখন হচ্ছে, কাজটা কোথায় হচ্ছে, সেটাই আসলে অধিকরণ কারক, সহজ কথায়। এবং আমরা বেশিরভাগ জায়গাতে দেখব অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত হবে। আধার মানে স্থানের ক্ষেত্রে, আমরা রোজ স্কুলে যাই, কোথায় যাই? যদি আমি প্রশ্ন করি ক্রিয়াকে, যে যাই, কোথায় যাই? স্কুলে যাই। কাল মানে সময়ের অর্থে, প্রভাতে সূর্য ওঠে, কি ওঠে, বা কি ওঠে না, কখন ওঠে? প্রভাতে ওঠে, মানে সকালবেলা। অধিকরণ কারক 3 প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। খুবই সহজ এগুলো। কালাধিকরণ হচ্ছে, কাল তো আমরা বুঝি সময়, সো এখানে আসলে সময়টার কথাই এখানে বোঝাচ্ছে, কখন কোথায় সেটা ঘটছে, গ্রীষ্মকাল, মিনিট, ঘন্টা, সেকেন্ড, ভোর, সকাল। ভাবাধিকরণ হচ্ছে কোনো ক্রিয়ার একটা রূপের ভাবের অভিব্যক্তি যখন বোঝায় তখন তাকে ভাবাধিকরণ বলে। যেমন এখানে সবসময় সপ্তমী বিভক্তি হবে, এটা আমাদের আবার মনে রাখতে হবে, যে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়, এই যে সূর্যোদয়, এটা এখানে কেমন আসলো? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাবের অভিব্যক্তি প্রকাশের কথা বলছিলাম, যে বা ক্রিয়াবাচক বিশেষ্যর কথা বলছিলাম, তখনই কিন্তু আমরা এ ধরনের ভাবাধিকরণ পাব। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। আর আধারাধিকরণ, সেটা আবার আরো 3 ভাগে বিভক্ত: ঐকদেশিক, অভিব্যাপক, আর হচ্ছে বৈষয়িক। যখন একটা ঐকদেশিক আধারাধিকরণ হচ্ছে একটা বিশাল জায়গা জুড়ে যখন থাকে, যেমন বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হচ্ছে, যে কোনো একটা জায়গাতে, সেটাকে ঐকদেশিক।
পুকুরে মাছ আছে, তো পুকুরের যে কোনো স্থানেই তো মাছ থাকতে পারে। আমি বললাম যে পানির নিচে ডলফিন আছে এখন, বা সমুদ্রে ডলফিন আছে এখন, সেটা তো সমুদ্রের যে কোনো জায়গাতেই থাকতে পারে। সামীপ্য অর্থেও ঐকদেশিক আধারাধিকরণ হয়, মানে সামীপ্য মানে হচ্ছে কাছে, এমন আর কি, যে ঘাটে নৌকা বাঁধা আছে মানে হচ্ছে ঘাটের কাছে নৌকাটা বাঁধা আছে। এবারে আসা যাক অভিব্যাপক আধারাধিকরণে। যদি সমগ্র জায়গাটাতে বিরাজমান থাকে তখন হচ্ছে আমরা তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলবো। যেমন নদীতে পানি আছে, এটা তো নদীর সমস্ত অংশেই আছে। নদীতে মাছ আছে, সমস্ত অংশে কি মাছ আছে? কিছু কিছু জায়গাতে আছে। তিলে তৈল আছে, এটা একটু আগে বলছিলাম যে তিল থেকে তৈল হয় আর তিলে তৈল আছে পার্থক্য। তিলের পুরো অংশ জুড়ে কিন্তু তৈল আছে। বৈষয়িক আধারাধিকরণ হচ্ছে বিশেষ বিষয় বা বিশেষ গুণে যখন কারো কোনো দক্ষতা বা ক্ষমতার কথা নিয়ে বলা হয় তখন সেটাকে বলা হয় বৈষয়িক আধারাধিকরণ। যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এরকম। এবারে অধিকরণ কারকে অন্য কিছু বিভক্তিও দেখতে পাই। আমি ঢাকা যাব, স্থান শূন্য বিভক্তি, বাবা বাড়ি নাই। তৃতীয় বিভক্তি খিলিপান দিয়ে ওষুধ খাবে, ধরলাম খিলিপানের ভেতর দিয়ে ওষুধটা খাওয়া হচ্ছে, এটা তৃতীয় বিভক্তি। পঞ্চম বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায়, কোথা থেকে নদী দেখা যায়? বাড়ি থেকে। সপ্তম বিভক্তি এ বাড়িতে কেউ নাই। অধিকরণে অনুসর্গের ব্যবহার আমরা দেখতে পাই অনেক সময় ঘরের মধ্যে। অনুসর্গ যে ভিডিওটা আমি নিয়েছি অনুসর্গের উপর ক্লাস, সেখানে এটা নিয়ে আমি বিস্তারিত বলেছি। অনুসর্গ ঘরের মধ্যে কেড়ে, এই যে অধিকরণে অনুসর্গের ব্যবহার দেখলাম। তোমার আসন পাতিব হাটের মাঝে, এরকম। এবারে কিছু অনুশীলন করে নেওয়া যাক। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ থেকে ক্রিয়ার সাথে কোন সম্পর্কটা বোঝাচ্ছে? আমি একটু আগেই কিন্তু এটা পড়িয়েছি। সমিতিতে চাঁদা দাও, এটা কোন কারকে কোন বিভক্তি? পড়িয়েছিলাম যে চাঁদা দিলে কিন্তু চাঁদা কি আর ফেরত চাওয়া যায়? আকাশে চাঁদ উঠেছে, এটা কোন অধিকরণ কারক? আমি কিন্তু কোনোটার উত্তর দিচ্ছি না, কারণ পড়িয়েছি যেহেতু সবার উত্তর পারা উচিত। বাড়ি থেকে নদী দেখা যায়, এটা কোন কারকে কোন বিভক্তি? এ ধরনের প্রশ্নই থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে। এবারে আমরা যাব সম্বন্ধ পদে। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, মানে ক্রিয়ার সঙ্গে আসলে সম্পর্ক রাখবে না সম্বন্ধ পদ, সে বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্ক রাখবে। যেমন মতিনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, মতিনের ভাই বাড়ি যাবে, কিন্তু এখানে কিন্তু ক্রিয়ার সাথে তার সম্বন্ধ নাই। মতিনের ভাই, মতিনের সঙ্গে সম্পর্কটা কি? ভাইয়ের সম্পর্ক, এইরকম। ক্রিয়ার সাথে কিন্তু সম্পর্কটা নাই। সম্বন্ধ পদে বিভক্তিগুলো নিয়ে আমরা দেখব। সম্বন্ধ পদে র বা এর বিভক্তি সাধারণত যুক্ত হয়ে থাকে, যেমন বললাম মতিনের ভাই, এখানে আমি যোগ র দিয়ে আমার ভাই, খালিদের বই। সময়বাচক অর্থে সম্বন্ধ পদ যেটা কার, কের এ ধরনের বিভক্তি যুক্ত হয়ে থাকে। আজি কার, আজকের, পূর্বে কার, এইরকম। কার বা কের এই বিভক্তিটা আমরা দেখতে পাই। কিন্তু কাল শব্দের পর শুধু এর বিভক্তি আমরা দেখতে পাবো। কাল, কালের পর কিন্তু আসলে অন্য আর কিছু না, কাল কার বা এমন কিন্তু কোনো কিছু হয় না, কালের। যেমন সে কত কালের কথা, এরকম। এবারে সম্বন্ধ পদের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আসা যাক অধিকার সম্বন্ধ নিয়ে। যেমন এটা আমার, অধিকার আছে আমার। রাজার রাজ্য, প্রজার জমি, কিংবা বলছি যে জলিল সাহেবের বাড়ি, এরকম। জন্মজনক সম্বন্ধ, পুকুরের মাছ, মাছটা আসলো কোথা থেকে? পুকুর থেকে। জন্মজনক কি? মানে সেই জন্ম এবং জনকটাকে, যখন সম্পর্কটা অনেকটা এমন ভাবে আসে, গাছের ফল, ফলটা কার? গাছের। কার্যকারণ সম্বন্ধ, কার্যকারণ হচ্ছে একটার প্রভাবে যখন আরেকটা হয়। অগ্নির উত্তাপ, আগুনের কারণে যেই উত্তপ্ততা বা যেই গরম, রোগের কষ্ট, রোগের কারণে যেই কষ্ট। উপাদান সম্বন্ধ, কোন উপাদান দিয়ে সেটা হচ্ছে সেই অর্থে যখন আসে। রূপার থালা, সোনার বাটি, হীরের আংটি, এ ধরনের। গুণ সম্বন্ধ, মধুর মিষ্টতা, নিমের তিক্ততা। এই যে গুণের কথা এখানে বলছে, মধুর যেই মিষ্টতা সেটা নিয়ে, কিংবা নিমের যেই তিক্ততা সেটা নিয়ে বলা হচ্ছে। হেতু সম্বন্ধ, হেতু মানে হচ্ছে কারণ, কি কারণে। ধনের অহংকার, ধন সম্পদের কারণে যে অহংকার। রূপের দেমাক, রূপের কারণে যেই দেমাক। ব্যক্তি সম্বন্ধ, রোজার ছুটি, শরতের আকাশ। ক্রম সম্বন্ধ, 5 পৃষ্ঠা। তো এখানে ক্রম কি? ক্রম হচ্ছে আমরা যখন বুঝি যে যখন ধরুন 1, 2, 3, 4 এভাবে একটা সিরিয়াল মেনে যখন থাকে তখন আমরা সেটাকে বলি ক্রম। সেটা 17, 18 এমনও হতে পারে ক্রম। অংশ সম্বন্ধ, একটার অংশ যখন বোঝায়। মাথার চুল, চুলটা কিন্তু মাথার অংশ। হাতির দাঁত, দাঁতটা কিন্তু হাতির শরীরের একটা অংশ। ব্যবসায় সম্বন্ধ,
যেমন পাটের গুদাম, এরকম যে গুদামটা কিসের, পাটের, এবং সেটা ব্যবসায়িক সম্বন্ধ বোঝানো হচ্ছে। এবারে আসা যাক ভগ্নাংশ সম্বন্ধে, যেমন 1-3, এখানে তো আমি ভগ্নাংশ বোঝাচ্ছি, 7-5, এরকম। কৃতি সম্বন্ধ যখন আমি বোঝাচ্ছি তখন কেমন আসছে, কৃতি সম্বন্ধতে যেমন নজরুলের অগ্নিবীণা, মাইকেলের মেঘনাদ বধ কাব্য, এরকম আমরা যখন বুঝাই তখন হচ্ছে আসলে এটা এটা হয়ে থাকে এ ধরনের লেখা। কিংবা আমি যদি বলি লিও টলস্টয়ের অ্যানা কারেনিনা, এ ধরনের। আধার আধেয়, আধার আধেয় হচ্ছে সহজ কথায় কোথায় রয়েছে সেটা, এরকম যখন বোঝায়। বাটির দুধ, দুধটা তো বাটির মধ্যে আছে। শিশির ওষুধ, ওষুধটা তো শিশিরের মানে শিশির মধ্যে আছে। অভেদ সম্বন্ধ, জ্ঞানের আলোক দুঃখের দহন, যেটা ভেদ করা যায় না তেমন সম্বন্ধ, যেটা দুঃখের দহনটা থাকেই, জ্ঞানের একটা আলো থাকেই। উপমান উপমেয় সম্বন্ধ, এখানে হচ্ছে যখন একটার সাথে আরেকটার এই উপমান উপমেয় একটা ব্যাপার চলে আসে, যেটা আমরা সমাসে খুব বিস্তারিত পড়েছি। ননির পুতুল কিংবা লোহার মতো শরীর, লোহার সঙ্গে তুলনা করা হচ্ছে, কিংবা ননির পুতুল, সেই তুলনা করা হচ্ছে এভাবেই যে একদম পাতলা বা এমন আর কি, যে একদম মানে বলবো যে খুবই নরম সরম, এ ধরনের। বিশেষণ সম্বন্ধে যখন থাকে, যেমন সুখের দিন, দিনটা কেমন সুখের, চাঞ্চল্যটা কেমন যৌবনের। ঠিক আছে, সমস্যা নেই, কারণ এরপরে যে কয়টা স্লাইড আছে এটা অন্য, এই জন্য আমি থেমে গেলাম। নির্ধারণ সম্বন্ধ, যেটা হচ্ছে যে যখন আমরা নির্ধারণ করে দিই, যেমন সবার চেয়ে ছোট, সবার ছোট, সবার সেরা, সবার চেয়ে সেরা, এ ধরনের। কারক সম্বন্ধ কেমন, যেমন কর্তৃ সম্বন্ধ আসে, রাজার হুকুম, হুকুমটা কার, কর্তার ব্যাপারটা আসছে এখানে, কারকের সাথে সম্বন্ধটা আসছে। কর্ম সম্বন্ধ, কার সেবা, প্রভুর সেবা, কার দর্শন, সাধুর দর্শন। কারক সম্বন্ধ আরো আমরা দেখতে পাই এখানে এমন যে এখানে যখন চোখের দেখা, হাতের লাঠি, এমন আর কি। তো এই জায়গাটাতে আসলে আমি বলবো যে আমাদের অপাদান সম্বন্ধ, যেমন বাঘের ভয়, বৃষ্টির পানি, আর এই কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, অপাদান সম্বন্ধ, অধিকরণ সম্বন্ধ, এই সবগুলো আসলে আমরা যে মাত্র কারক বিভক্তিগুলো পড়িয়ে এসেছি সেটার মতো। যেমন বৃষ্টির পানি, পানিটা কোথা থেকে আসছে, কোথা থেকে মানে চ্যুত, গৃহীত, ওই ব্যাপারটা তো এখানেও চলে আসে। অধিকরণ সম্বন্ধ, কোথাকার ধান, ক্ষেতের ধান, কোথাকার লোক, দেশের লোক। সম্বোধন পদ, সম্বোধন শব্দটির অর্থ হচ্ছে আহ্বান, আমরা এটাকে মনে রাখবো, এটা হচ্ছে আহ্বান নয়, এটা হচ্ছে আহ্বান। যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। একদম সহজ ব্যাপার, যে ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে ডাকলেন, যে ধরুন আপনার বন্ধুটার নাম হলো আফতাব, যে আফতাব বইটা একটু নিয়ে আয়, তো আফতাব হচ্ছে এখানে সম্বোধন পদ। সুমন এখানে এসো, ওহে মাঝি আমাকে পার করো, সিয়াম ক্যামেরাটা অন করো, এইরকম। এবার সম্বোধন পদ বাক্যের অংশ, কিন্তু বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয়। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, এবং এজন্যই কিন্তু আমরা হচ্ছে সম্বোধন পদকে কারক বলছি না। যেমন সম্বোধন পদের পূর্বে ওগো, ওরে, ওই, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। ওগো তোরা জয়ধ্বনি কর, এ ধরনের। অনেক সময় সম্বন্ধসূচক অব্যয়টি কেবল সম্বোধন পদের কাজ করে থাকে, সম্বোধনসূচক অব্যয়টি শুধু সম্বোধন পদের কাজ করে থাকে। যেমন আমি এখানে আরো কিছু কথা বলছি, যে বিস্ময়সূচক চিহ্ন স্থানে আমরা কমা দিব, এবং মানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয় অনেক সময়, সেটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমরা কমার ব্যবহারটাই দেখতে পাই। যেমন আমরা যখন এভাবে বলি, ধরুন কারো নাম বলি সুমন, তখন কিন্তু আমরা তারপর একটা কমা দেই, ওরে খোকা যাবার সময় একটা কথা শুনে যাস, এরকম। তো কিছু অনুশীলনে চলে যাওয়া যাক। ফুলের মালা, এটা কোন সম্বন্ধ পদ? মাত্রই পড়িয়েছি এই ধরনেরগুলো। জানালার পর্দা কোন কারকের সম্বন্ধ পদ? আর আমরা মনে রাখবো এটা সম্বন্ধ নয়, এটা সম্বন্ধ। সবাইকে ধন্যবাদ, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আর তেমন কোনো প্রশ্ন থাকার কথা নেই। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কাছে মনে হয় আমরা যদি ভিডিওটা আবার দেখি, এবং যে রিসোর্সেসগুলো রয়েছে এই কোর্সটার সাথে, সেগুলো যদি আমরা একটু নিজের আবার পড়ে নেই, আর পুরো ভিডিওটা যদি মানে সম্ভব হয়, যেই নোটটা নিলাম এটা যদি অন্তত 24 ঘন্টার মধ্যে আবার একবার দুইবার দেখে নিই, তাহলে
খুব সহজেই আমরা এই সম্পর্কিত যা প্রশ্ন আছে সেগুলো উত্তর করতে পারবো। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।